হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা মেটের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার মাত্র 9টা দিন বাকি রয়েছে। এই কটা দিন কোনোভাবে ফাঁকি মেরো না। আলমা মেটের চ্যানেলে যতগুলো ভিডিও আসছে প্রত্যেকটা ভিডিও অ্যাটেন্ড করো এবং শেষ পর্যন্ত দেখো, অবশ্যই পরীক্ষায় উপকৃত হবে। আজকে লাস্ট মিনিট সাজেশনের 12 নম্বর সেটে আমরা পৌঁছে গেছি। দেখো এখন ডে বাই ডে যে সেটগুলো আসছে, একটা সেটও কিন্তু মিস করো না। একদম 100% সাজেস্টিভ যে প্রশ্নগুলো সেগুলোই করানো হচ্ছে। আজকের 12 নম্বর সেটে এইরকমই কিছু প্রশ্ন থাকবে এবং তার সাথে ফুল ডিসকাশন থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব সরকার। এবার দেখো, এই ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমটা কি? এটা ব্যবসায়িকদের জন্য, ব্যবসায়িকদেরকে হেল্প করার জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ক্যাপ্টেন অমরিন্দর সিং, তিনি এই স্কিম লঞ্চ করেছেন। এই স্কিমের কাজটা কি হবে? দেখো, পাঞ্জাবের যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, পাঞ্জাব ভ্যাট অ্যাক্ট, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট, এটা 2005 সাল। আর তার সাথে সেন্ট্রাল সরকারের এক্সাইজ সেলস ট্যাক্স 2006, এই দুটো অ্যাক্টের ভিত্তিতে যে সমস্ত ব্যবসায়িকদের এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, বিবাদ রয়ে গেছে, সেই সমস্ত বিবাদগুলোর নিষ্পত্তি করা হবে। ঠিক আছে, তাহলে পরে এই সেন্ট্রাল সেলস ট্যাক্স 2006 অ্যাক্ট আর পাঞ্জাব ভ্যাট অ্যাক্ট 2005, এই দুটোর ভিত্তিতে যে সমস্ত ব্যবসায়িকদের ব্যবসার ক্ষেত্রে বিবাদ থেকে গেছিল, সেই সমস্ত বিবাদগুলোর আর কি মীমাংসা করার জন্যে এই ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম চালু করেছে পাঞ্জাব সরকার, পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সম্প্রতি কোন ট্রেনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস? সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া দিল্লি কালকা মেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবসে 23শে জানুয়ারি এই ট্রেনটাকে নামকরণ করে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস, হাওড়া দিল্লি কালকা মেল। নেক্সট দেখব, হেনলি পাসপোর্ট রিপোর্ট 2021 অনুযায়ী ভারতের স্থান কত? হেনলি পাসপোর্ট রিপোর্ট 2021 অনুযায়ী ভারতের স্থান হলো 85তম, 85। অবশ্যই এগুলো মনে রাখবে। হেনলি পাসপোর্ট রিপোর্ট অনুযায়ী সবথেকে পাসপোর্টের ভিত্তিতে সবথেকে শক্তিশালী দেশ হলো জাপান। জাপানকে সবথেকে শক্তিশালী দেশ ধরা হয় পাসপোর্টের মামলাতে। ঠিক আছে, আর ভারতের স্থান হলো সেখানে 85। ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? মানে 2021 সালের ধরা হচ্ছে, 2021 সালের ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বজিৎ চ্যাটার্জিকে। তিনি একজন অভিনেতা এবং তার সাথে প্রডিউসার মানে প্রযোজক, এবং তার সাথে কিছু সিনেমাতে ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। তাহলে বিশ্বজিৎ চ্যাটার্জি ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2021-এ পুরস্কৃত হয়েছেন। কোন শিখ গুরু স্বর্ণ মন্দির তৈরি করেন? সঠিক উত্তর হয়ে যাবে রামদাস। গুরু রামদাস শিখ গুরু, চতুর্থ শিখ গুরু, তিনি স্বর্ণ মন্দির তৈরি করেছিলেন। এবার দেখো, এখান থেকে যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। প্রথম শিখ গুরুর নাম হলো গুরু নানক প্রথম। দ্বিতীয় গুরু নানক, এইটাই সব থেকে বেশি পরীক্ষা আসে, নাম জিজ্ঞেস করতে চাইলে। দ্বিতীয় শিখ গুরুর নাম কি আর লাস্ট শিখ গুরুর নাম কি? কারণ গুরু নানকের নাম আমরা সবাই জানি, শিখ ধর্মের প্রবর্তক, কিন্তু দ্বিতীয় গুরু হলেন অঙ্গদ। দ্বিতীয় গুরুর নাম হলো অঙ্গদ, আর লাস্ট হলো গোবিন্দ সিং লাস্ট। আর 9 নম্বর, টোটাল 10 জন গুরু, শিখ গুরু, তার মধ্যে 9 নম্বর হলো তেগ বাহাদুর। ইনি হলেন তেগ বাহাদুর, 9তম। ঠিক আছে, এই কটা জিনিস একটু মনে রাখতে হবে। দেখো, আর যদি শিখ ধর্ম সম্বন্ধে যত প্রশ্ন আসে A to Z, তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে আলমা মেটার চ্যানেলে। সেখানে A to Z শিখ ধর্মের যা প্রশ্ন আসে পরীক্ষায় সবগুলো কভার করা হয়েছে। চলো নেক্সট দেখব, মাথার খুলিতে হাড়ের সংখ্যা কয়টি? দেখো, মাথার খুলিতে হাড়ের সংখ্যা হলো টোটাল 22টি। দেখো, এইখানে
ছবিটা ওই জন্যই নেওয়া হয়েছে যে যে কালারিং অংশটা দেওয়া রয়েছে, এই কালারিং যে হাড়গুলো করা রয়েছে, দেখো নীল রয়েছে, সবুজ রয়েছে, লাল রয়েছে, এইগুলোকে বলা হয় ফেসিয়াল বোন, ফেসিয়াল বোন। আর এই যে মাথার ওপর যে হাড়গুলো রয়েছে সাদা অংশে রয়েছে, এইটা হলো তোমার ক্রেনিয়াল বোন। ফেসিয়াল বোন রয়েছে 14টা, আর ক্রেনিয়াল বোন রয়েছে 8টা। 8 + 14 টোটাল 22টা হয়ে গেল। এবার যদি বলে শুধু মাথাতে, এটাও গেল মাথার খুলিতে, ঠিক আছে। এবার যদি মানুষের মাথায় কতগুলো হাড় রয়েছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 28টি। কেন 28টি? এবার দেখো কানের ভেতর 3টে করে হাড় রয়েছে, 3 + 3 কি ইনকাস, মেলিয়াস, স্টেপিস। 3 + 3 দুটো, প্রত্যেকটা কানে 3টে করে রয়েছে, একটা ইনকাস, একটা মেলিয়াস, একটা স্টেপিস। তাহলে 3 + 3 6টা। এই 22-এর সাথে যদি 6 অ্যাড করা হয় তাহলে পরে চলে আসবে 28। টোটাল 28টা মাথায় হাড় রয়েছে। আর যদি শুধুমাত্র মাথার খুলিতে বলা হয় তাহলে 22টা হাড় রয়েছে। চলো নেক্সট দেখব, ঝালাইয়ের শোল্ডারে কোন দুটি ধাতুর মিশ্রণ ব্যবহার করা হয়? মানে ঝালাইয়ের ক্ষেত্রে যে শোল্ডার হিসাবে আমরা ব্যবহার করি, সেই মানে ধাতুটা অ্যাকচুয়ালি মিশ্র ধাতু। সেই সংকর ধাতু কোন দুটি ধাতু দিয়ে তৈরি? দেখো এখানে একটা ট্রিক বলবো, যেটা জীবনের কখনো ভুলবে না, গ্যারেন্টি। সব কিছু ভুলে গেলেও এই ট্রিক ভুলবে না, একটু মন দিয়ে শুনতে হবে আর কি। দেখো ঝালাই যখন করা হয়, তাকালে পরে দেখবে চোখ বন্ধ করে নেওয়ার পরেও সেই মনে হয় যে ওই স্ফুলিঙ্গগুলো চোখের সামনে ভাসতে থাকে। তাহলে চোখ বন্ধ করে নেওয়ার পরেও যে মানে স্ফুলিঙ্গগুলো দেখতে পাওয়া যায়, তার মানে তুমি কি দেখছো? স্বপ্ন দেখছো। চোখ বন্ধ হয়ে যাওয়া মানেই স্বপ্ন। স্বপ্ন, ঠিক আছে। স্বপ্নটাকে জাস্ট বাংলাতে লিখলাম। এবার এটাকে যদি ইংরেজিতে ধরো, মানে করি, জাস্ট এই মানে সংখ্যাগুলোকে ইংরেজিতে লিখব। এস দিয়ে এস হয়ে গেল, দন্তস্ব হয়ে গেল, ব হয়ে গেল, ঠিক আছে, বি, আর প দিয়ে পি, আর দন্ত ন দিয়ে এন। তাহলে SBPN, এটাকে যদি একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে লেখো তাহলে SN আর PB, ঠিক আছে। SN + PB এই দুটোই তোমার শোল্ডারে ব্যবহার করা হয়। SN মানে টিন, আর PB মানে হলো লেড বা দস্তা, জিঙ্ক মানে দস্তা, এখানে সীসা, ঠিক আছে। SN মানে টিন, আর PB মানে হলো সীসা। তাহলে অপশান ক হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি বললাম, একটু মন দিয়ে শুনলে পরেই, মানে ধৈর্য ধরে শুনলেই বুঝতে পারবে যে ঝালাইয়ের শোল্ডারে যখন আমরা মানে দেখি আর কি সোল্ডারিং, দেখবে ওই স্ফুলিঙ্গগুলো চোখ বন্ধ করার পরেও চোখের মধ্যে থেকে যায়, চোখ বন্ধ করলেও ওটা ভেসে ওঠে। তার মানে আমরা স্বপ্ন দেখছি। এই স্বপ্নকে আমি জাস্ট লিখলাম। এবার স্বপ্ন এস, দন্তস্ব দিয়ে এস হয়ে গেল, ব দিয়ে বি হয়ে গেল, প দিয়ে পি, আর দন্ত ন দিয়ে এন। SBPN, এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলে SN আর PB, ঠিক আছে। একটু অ্যারেঞ্জ করে নিলাম, SN + PB। এবার SN + PB, SN মানেই হলো টিন, হ্যাঁ, টিনের সংকেত SN, আর PB হলো সীসার সংকেত। তাহলে SN + PB মানে সীসা প্লাস টিন। এটাই হলো ঝালাইয়ের শোল্ডারে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখব, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2018 সালে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর আগে ছিল না, 2018 সালে প্রথম তৈরি করা হয় ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। এবার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বর্তমানে MD + CEO কে রয়েছেন? জে ভেঙ্কটরামু। জে ভেঙ্কটরামু বর্তমানে MD + CEO রয়েছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের, যেটা 2018 সালে তৈরি হয়। পরের প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে তফসিলি জাতির মানুষের সংখ্যা সর্বাধিক? এখান থেকে 4টে পয়েন্ট বলবো, খুবই ইম্পর্টেন্ট এবং 4টেই পরীক্ষায় আসে। কোন রাজ্যে সবথেকে তফসিলি জাতি বা SC শিডিউল কাস্টের সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশে হয়ে গেল SC বা শিডিউল কাস্ট। STর সংখ্যা সর্বাধিক হয়ে যাবে মধ্যপ্রদেশ, ঠিক আছে।
এবার আরও দুটো প্রশ্ন আছে, একটা হলো তপশিলি জাতির ডেনসিটি কোথায় বেশি রয়েছে, আর মানে পার্সেন্টেজে কোন রাজ্যে সব থেকে বেশি রয়েছে, আর তপশিলি উপজাতির পার্সেন্টেজে কোন রাজ্যে সব থেকে বেশি রয়েছে। তাহলে এসসি পার্সেন্টেজ সব থেকে বেশি রয়েছে পাঞ্জাব। এবার এসটি যদি পার্সেন্টেজ বলি তাহলে রয়েছে মিজোরাম। তাহলে পরে কি বললাম, এসসি বা শিডিউল কাস্ট বা তপশিলি জাতির সংখ্যা সর্বাধিক রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। এসটি বা শিডিউল ট্রাইব তপশিলি উপজাতি এদের সংখ্যা সব থেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশে। আর এবার এসসির পার্সেন্টেজ যদি সব থেকে বেশি ধরা হয় তাহলে এসসির পার্সেন্টেজ সব থেকে বেশি রয়েছে পাঞ্জাবে। এসটি বা শিডিউল ট্রাইবের সব থেকে বেশি পার্সেন্টেজ রয়েছে মিজোরামে। এই 4টে পয়েন্ট মনে রাখতে হবে। এলিফ্যান্ট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এলিফ্যান্ট জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত। দেখো দুই একটা যে এখান থেকে জলপ্রপাত থেকে প্রশ্ন আসে সেগুলো একটু আমরা ডিসকাস করে নেব। এলিফ্যান্ট জলপ্রপাত মেঘালয় হয়ে গেল। এবার দেখো কয়েকটা পয়েন্ট, একটা হলো কুঞ্চিকল জলপ্রপাত, এটা হলো সব থেকে উচ্চতম, ভারতের উচ্চতম জলপ্রপাত। কোন নদীর উপর রয়েছে? বরাহি নদীর উপর অবস্থিত। ঠিক আছে, কুঞ্চিকল গেল। এরপর আছে যোগ বা জোড়সাপ্পা জলপ্রপাত, এটা থেকে প্রশ্ন আছে। যোগ জলপ্রপাত কোন নদীর উপর তৈরি হয়েছে? শরাবতী নদীর উপর তৈরি হয়েছে। কোথায় আছে এটা? কর্ণাটক। দেখো এই কুঞ্চিকল যোগ দুটোই কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, কুঞ্চিকল বললাম বরাহি নদীর ওপর, যোগ জলপ্রপাত বললাম শরাবতী নদীর ওপর, দুটোই কর্ণাটকে অবস্থিত। এবার দেখব আরেকটা আছে শিব সমুদ্রম, এটা তৈরি হয়েছে কাবেরী নদীর উপর। ঠিক আছে, শিব সমুদ্রম জলপ্রপাত হয়ে গেল, এটাও তোমার কর্ণাটক রাজ্যে তৈরি হয়েছে। এরপর দুধসাগর জলপ্রপাত, এটা রয়েছে গোয়াতে। আর কোন নদীর উপর? মান্ডবী নদীর উপর। গোয়ার মান্ডবী নদীর উপর তৈরি হয়েছে দুধসাগর। আর একটা হুড্রু রয়েছে যেটা সুবর্ণরেখা নদীর উপর, আচ্ছা সেটাও লিখে দিই, হুড্রু সুবর্ণরেখা। ঠিক আছে, সুবর্ণরেখা নদীর উপর, আর এটা রয়েছে ঝাড়খণ্ড। এতগুলো পয়েন্ট এখান থেকে আসে মেনলি। এর বাইরে আর অনেক ভারতবর্ষে জলপ্রপাত রয়েছে, কিন্তু এগুলোই মেনলি আসে। শিব সমুদ্রম কাবেরী নদীর ওপর, কুঞ্চিকল বরাহি নদীর ওপর ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত, যোগ জলপ্রপাত শরাবতী নদীর ওপর, আর এটা রয়েছে তোমার কর্ণাটকে। এরপর হয়ে গেল এলিফ্যান্টা জলপ্রপাত মেঘালয় রাজ্যে, হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, আর এটা রয়েছে তোমার ঝাড়খণ্ডে। দুধসাগর গোয়াতে রয়েছে মান্ডবী নদীর উপর। এই কটা একটু মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখব, আলিগড় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1875 সালে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম কি ছিল? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। ঠিক আছে, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এইটা ছিল আলিগড় বিশ্ববিদ্যালয়ের আগের নাম। তাহলে এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় 1875 সালে, যা পরবর্তীকালে নাম পরিবর্তন করে রাখা হয় আলিগড় বিশ্ববিদ্যালয়। কে তৈরি করেন? সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, এই গেল তোমার অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যার পরের নাম আলিগড় বিশ্ববিদ্যালয়। এই 1875 সালে আর একটা জিনিস তৈরি করা হয়েছিল, সেটা হলো দয়ানন্দ সরস্বতী কি তৈরি করলেন? আর্য সমাজ। ঠিক আছে, আর্য সমাজ তৈরি করলেন দয়ানন্দ সরস্বতী। দেখো এছাড়া আর একটা রয়েছে যেটা থিওজফিক্যাল সোসাইটি, ইন্টারন্যাশনালি তৈরি হয়েছিল, যেটা থিওজফিক্যাল সোসাইটি, যেটা তৈরি করেছিলেন ব্লাভাটস্কি। কোথায় তৈরি করেছিলেন? নিউ ইয়র্কে। এবার থিওজফিক্যাল সোসাইটি ভারতবর্ষে তৈরি হয় 1907 সালে, যেটা তৈরি করেন
অ্যানি বেসান্ত। ঠিক আছে, এ কটা জিনিস একটু মনে রাখতে হবে। 1875 সালে তিনটে জিনিস তৈরি হচ্ছে। একটা হলো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে গেল আলিগড় বিশ্ববিদ্যালয়। আরেকটা তৈরি হলো আর্য সমাজ, যেটা তৈরি করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আরেকটা হলো থিওজফিক্যাল সোসাইটি, যেটা তৈরি করেন ব্লাভাটস্কি নিউ ইয়র্কে। তার পরিবর্তিত রূপ মানে ইন্ডিয়ান রূপ বলতে পারো, সেটা 1907 সালে তৈরি হয় আমাদের মাদ্রাজে। মাদ্রাজ মানে বর্তমানে চেন্নাই। সেখানে কে তৈরি করেন? অ্যানি বেসান্ত। ঠিক আছে, আর আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেন সৈয়দ আহমেদ খান। এই কটা গেল এই মানে প্রশ্নের পরিপ্রেক্ষিতে 1875 সালের পরিপ্রেক্ষিতে। এবার রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? এটা থেকেও বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, একটু মনে রাখতে হবে। 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। এখান থেকে কয়েকটা জিনিস তোমাদেরকে বলবো, সে কটাও কিন্তু মনে রাখতে হবে। এবার স্বামী বিবেকানন্দ কবে শিকাগো শহরে গিয়েছিলেন? তাহলে 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে যান। 1893। তার 4 বছর পরে তৈরি করছেন রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, এবার দেখো বিবেকানন্দ জন্ম কবে হয়েছিল একটু দেখো। 1863 সালের 12ই জানুয়ারি। ঠিক আছে, এই 12ই জানুয়ারিকে কী দিবস হিসেবে পালিত করা হয়? তাহলে ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুবক দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয় 12ই জানুয়ারি। কারণ 12ই জানুয়ারি 1963 সালে স্বামী বিবেকানন্দ জন্ম হয়েছিল। এবার তিনি মারা যান কবে? 1902 সালে। 1902 সালে তিনি মারা যান। ঠিক আছে, এই কটা পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে। পরের প্রশ্ন হলো, কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে? রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে 356 নম্বর ধারায়। দেখো 352 যেটা, এটা হলো ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, 356 তো হয়ে গেল রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি। 360 রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। দেখো ন্যাশনাল এমার্জেন্সি মানে গোটা দেশ জুড়ে যদি ধরো কোনো অ্যাটাক হয় কিংবা কোনো ভেতরের মধ্যেই যদি কোনো ডিস্টারবেন্স হয়, সেক্ষেত্রে পরে ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হতে পারে। সেটা ভারতবর্ষে এখন পর্যন্ত 3 বার হয়েছে। আর স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন, যেটা বিভিন্ন রাজ্যে বিভিন্নবার ডাকা হয়েছে। আর 360 নম্বর ধারায় যে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক যে সংকট, সেইটার জরুরি অবস্থা, সেটা কিন্তু এখন পর্যন্ত একবারও ঘোষণা করা হয়নি। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে কিন্তু। ন্যাশনাল এমার্জেন্সি 3 বার, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই দুটো থেকেই প্রশ্ন আসে। 356তে এবার আমরা বললাম রাষ্ট্রপতি শাসন। 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন প্রথম কোন রাজ্যে লাগু করা হয়? তাহলে হয়ে যাবে পাঞ্জাব। আর সব থেকে বেশি বার 10 বার লাগু করা হয়েছে ইউপিতে। 10 বার লাগু করা হয়েছে ইউপিতে, এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ। সব থেকে টানা বেশি সময় ধরে লাগু করা ছিল জম্মু কাশ্মীরে। ঠিক আছে, এরপর দেখো আমাদের পশ্চিমবঙ্গে কতবার স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? তাহলে টোটাল হয়ে যাবে 4 বার। কত সালটা একটু বলে দিই। 1968, 1970, 1971, 1977। তাহলে 4টে সাল 1968, 1970, 1971, 1977। এই 4টে সালে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গে, তার মানে 4 বার। আর একটা জিনিস তোমাদেরকে এর সাথে আমি অ্যাড করে দেবো, সেটা হলো এখনও পর্যন্ত 2টো রাজ্যে ঘোষণা করা হয়নি। সেই 2টো রাজ্যের নাম কি? একটা হলো তেলেঙ্গানা, আর হলো ছত্তিশগড়। ঠিক আছে, তেলেঙ্গানা, ছত্তিশগড়, এই 2টো রাজ্যে এখনও ঘোষণা করা হয়নি। এতগুলো পয়েন্ট, এই পয়েন্ট থেকে তোমরা জানতে পারলে। পরের প্রশ্ন হলো, অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? এবার অ্যাটর্নি জেনারেলটা কি সেটা একটু আগে জেনে নাও, বলে দিই। দেখো, যদি কোনো কেস তুমি সরকারের এগেনস্টে করো, তাহলে তুমি তো একজন পার্সোনাল লয়ার নেবে, অ্যাডভোকেট নেবে। এবার সরকারের হয়ে যিনি লড়াই করবেন
সরকারের হয়ে, মানে তুমি সরকারের এগেনস্টে করছো, তোমার একজন পার্সোনাল অ্যাডভোকেট থাকছে। সরকারের যে পার্সোনাল অ্যাডভোকেট তিনি হলেন অ্যাটর্নি জেনারেল। এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। যদি কেন্দ্র সরকার এগেনস্টে কোনো কেস করো সুপ্রিম কোর্টে, তখন এই অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ হয়ে লড়বে। ঠিক আছে, এইটা গেল অ্যাটর্নি জেনারেল। এবার যদি রাজ্যের ক্ষেত্রে সেটা হয়ে যায়, মানে তুমি রাজ্য সরকারের ধরো কোনো একটা পলিসি বা কোনো একটা জিনিস নিয়ে তুমি কেস করছো, তাহলে পরে সেক্ষেত্রে তোমার হয়তো একজন অ্যাডভোকেট থাকবে, আর রাজ্য সরকারের হয়ে যিনি লড়বেন তাকে বলা হবে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার হলো। অ্যাটর্নি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল হলো রাজ্য সরকারের। এবার অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? 76 নম্বর ধারায় বর্ণিত হয়েছে অ্যাটর্নি জেনারেল। আর 165, যেটা রাজ্য সরকারের ক্ষেত্রে বললাম, এটা হবে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, এই দুটো একটু মনে রাখতে হবে। অ্যাটর্নি জেনারেল 76 নম্বর ধারাতে, যিনি কেন্দ্র সরকারের হয়ে আর কি মামলা লড়েন। আর 165তে রয়েছে অ্যাডভোকেট জেনারেল, যিনি রাজ্য সরকারের হয়ে মামলা লড়েন। এবার দেখো, অ্যাটর্নি জেনারেল কিন্তু লোকসভাতে প্রবেশ করতে পারে, শুধুমাত্র লোকসভার যে কোনো সেশনে তিনি অংশগ্রহণ করতে পারেন, কিন্তু লোকসভায় ভোট দান তিনি করতে পারবেন না। মানে ওনার পদটা অনেকটা এমপির মতো, কিন্তু তিনি এমপির মতো হলে পরেও ভোট দানের সুযোগটা তার নেই। ঠিক তেমনি অ্যাডভোকেট জেনারেলও তার পদটা অনেকটা বিধানসভার, মানে এমএলএর মতো অনেকটা তার পদটা, কিন্তু যখন ভোটিং হয় কোনো রাজ্যে ধরো কোনো বিল পাস হচ্ছে, তখন যে ভোটিংটা হয় সেই ভোটিংয়ে তিনি অংশগ্রহণ করতে পারেন না। এই কটা গেল এই রিলেটেড প্রশ্ন। পরের প্রশ্ন হলো, নটাঙ্কি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্য হলো নটাঙ্কি। দেখো, উত্তরপ্রদেশের আরও একটা রয়েছে, সেটা হলো রাসলীলা। রাসলীলা এইটা খুব ইম্পর্ট্যান্ট। রাসলীলা আর নটাঙ্কি এই দুটো থেকেই পরীক্ষায় আসে। এছাড়াও আরও অনেক রয়েছে ছোটোখাটো, সেইগুলো আর অতটা না মনে রাখলেও চলবে। তো রাসলীলা আর নটাঙ্কি এই দুটো হলো উত্তরপ্রদেশের মেন আঞ্চলিক নৃত্য। হ্যাঁ, এর সাথে একটা ক্লাসিক্যাল ড্যান্স উত্তরপ্রদেশের রয়েছে, সেটা হলো তোমার কত্থক। ঠিক আছে, কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। এটা আঞ্চলিক নৃত্য নয়, কিন্তু এটা ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, তাহলে তিনটে মেনলি মনে রাখতে হচ্ছে। কত্থক হলো উত্তরপ্রদেশের, রাসলীলা উত্তরপ্রদেশের, নটাঙ্কি উত্তরপ্রদেশের। পরের প্রশ্ন হলো, জেমস বন্ড চরিত্রটার স্রষ্টা কে? জেমস বন্ডের স্রষ্টা হলেন ইয়ান ফ্লেমিং। দেখো, এখান থেকে মেনলি যে কয়েকটা স্রষ্টা আসে, একটা তো জেমস বন্ড হয়ে গেল, এটা থেকে পরীক্ষায় আসে। এরপর রয়েছে আমাদের ফেলুদা হয়ে গেল সত্যজিৎ রায়। ঠিক আছে, আর টিনটিন বলে একটা ক্যারেক্টার আছে, টিনটিন, এটা হয়ে গেল তোমার হার্জ ইনি সৃষ্টি করেছেন টিনটিন ক্যারেক্টারটা। ফেলুদা তৈরি করেছেন সত্যজিৎ রায়। আর একটা আমাদের রয়েছে নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথ। ঠিক আছে, এই কটা একটু মনে রাখতে হবে। ফেলুদা সত্যজিৎ রায়ের সৃষ্টি, টিনটিন হার্জের সৃষ্টি, জেমস বন্ড ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি, আর নন্টে ফন্টে এটা তৈরি করেছেন নারায়ণ দেবনাথ। এই কটা গেল ক্যারেক্টার থেকে প্রশ্ন। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কী? শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেলের ইউনিটে শব্দের তীব্রতা আমরা মেপে থাকি। দেখো, মানুষের নর্মাল কথা বলার শব্দের মাত্রা কত, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। 50 থেকে 65 ডেসিবেল। 50 থেকে 65 ডেসিবেল হলো মানুষের স্বাভাবিক যে শব্দমাত্রা, তার একক। ঠিক আছে, 50 থেকে 65 ডেসিবেল তার ইউনিট। এবার পরের প্রশ্ন দেখব, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? শব্দের গতিবেগ সর্বাধিক হলো কঠিন মাধ্যমে। এর মধ্যে দেখো, কাঠ, জল, জেলি, বায়ু রয়েছে। কাঠ হলো কঠিন মাধ্যম, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কাঠ। এবার কাঠের পর জেলি যেটা রয়েছে সেক্ষেত্রে হবে, তারপর হবে জল, তারপর হবে বায়ু। ঠিক আছে, তার মানে কাঠের পর জেলি,
তারপর জল, তারপর বায়ু, ঠিক আছে, এয়ার। এই গেল শব্দের গতিবেগের যে কী বলবো ডিসেন্ডিং অর্ডার। পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি একটি নোবেল গ্যাস? নোবেল গ্যাস কাকে বলা হয়? যে গ্যাসগুলো সাধারণ অবস্থায় কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে নোবেল গ্যাস বলা হয়। আমাদের টোটাল 6টা রয়েছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টা হলো নোবেল গ্যাস। এর মধ্যে অপশানে দেখো রয়েছে জেনন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে জেনন। এই ইনার্ট গ্যাসগুলোর মধ্যে একমাত্র বিক্রিয়ায় খুব কন্ডিশন যদি দেওয়া হয়, হাই টেম্পারেচার এবং হাই প্রেশারে যদি রাখা হয়, তাহলে গিয়ে একমাত্র রিয়াকশান করে এই জেননের সংকেত হলো XE, ঠিক আছে। তাহলে যে নোবেল গ্যাসগুলো রয়েছে তার মধ্যে একমাত্র জেনন কম্পাউন্ড গঠন করে, আর বাকিরা কোনোভাবে কম্পাউন্ড গঠন করে না, ঠিক আছে। চলো আরেকটা প্রশ্ন এখান থেকে আসে। রেডন হলো একমাত্র তেজস্ক্রিয় নোবেল গ্যাস, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখব, লাস্ট প্রশ্ন আজকের এটা। কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল? সঠিক উত্তর হয়ে যাবে টোকোফেরল, ভিটামিন ই। এই টোকোফেরল বা ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। অর্থাৎ ভিটামিন ই এর যদি অভাব হয়ে যায় শরীরে, তাহলে পরে সেক্ষেত্রে বাচ্চা প্রডিউস হবে না, ঠিক আছে। সেই ব্যক্তি বন্ধ্যা হয়ে যাবে, বাচ্চা প্রডিউসের ক্ষমতা থাকবে না তার মধ্যে। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। এবার ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন ডি হলো ক্যালসিফেরল বা কোল ক্যালসিফেরল, ঠিক আছে। আর ভিটামিন কে যেটা রয়েছে, দেখো এটা পরীক্ষায় তেমন আসে না, কিন্তু এর নাম হলো, জাস্ট বলে দিচ্ছি, ফাইটোনাডিয়ন, সরি এটা উচ্চারণ করতে গিয়ে অনেক সময় হয়, ফাইটোনাডিয়ন। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটোনাডিয়ন। দেখো মেনলি এই দুটোই পরীক্ষায় পড়ে, তিনটে। ভিটামিন এ হলো রেটিনল, ভিটামিন সিটাও কিন্তু আসে। ভিটামিন সি এর তো জানো অ্যাসকর্বিক অ্যাসিড, অনেক সেটাই বলেছি, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি হলো কোল ক্যালসিফেরল বা ক্যালসিফেরল, আর ভিটামিন ই হলো টোকোফেরল। এই কটাই মেনলি পরীক্ষায় আসে। আর ভিটামিন কে এর রাসায়নিক নামটাও জেনে নাও, ফাইটোনাডিয়ন। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। রেগুলার বেসিসে দেখতে থাকো, আলমা ম্যাটার্স চ্যানেলের সাথে থাকো। আর যদি সম্ভব হয় তাহলে বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।